অদ্ভুত সেই সুড়ঙ্গের কাছে এসে মাহাদি থেমে গেল। এখানে 10টা সুড়ঙ্গ রয়েছে, কোনটার দিকে যাবে যে ভেতরে সেটাই সে বুঝতে পারছে না। সে সেখানে দাঁড়িয়ে রইল বেশ খানিক্ষণ। তার হাতে থাকা মশালটি তখনও প্রায় নিভু নিভু করছে। এরকম অবস্থায় সে ভেতরে কিভাবে যাবে সেটাই বুঝতে পারছে না, আর চারিদিকের কোনটা সঠিক কোনটা বেঠিক সেটাই সে বুঝতে পারছে না। তার পেছনে থাকা 4 জন সৈনিক তারা বলল যে আমাদের ফিরে যাওয়া উচিত, আমাদের আর ভেতরে না যাওয়া উচিত। এর আগেও আমরা এখানে এসেছি এবং এখানে এসে এর আগ পর্যন্ত এসে ফিরে গিয়েছি। বেশ রহস্যজনক গুহা, এবং এরা এর ভিতরে কিভাবে কি তৈরি করেছে কিছুই বোঝা যাচ্ছে না। এরকম যে কত সুড়ঙ্গ তৈরি করেছে কত গ্রামের মাঝখানে, সব মিলিয়ে আমরা আসলে এদের সাথে হয়তো পারবো না, চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই। মাহাদি তখন বলল, আমি কখনোই ফেরত যাব না এখান থেকে, আমি এর শেষ দেখে ছাড়ব। নিশ্চয়ই বড় ধরনের কোনো সমস্যা হতে চলেছে, আমাকে এসব জিনিস দেখার জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। তোমরা যদি যেতে চাও তাহলে চলে যাও। সেখানে থাকা 2জন সৈন্য বলল, আমরা এর ভেতরে যাব না, এর ভেতরে নিশ্চয়ই কোনো বিপদ আছে, এবং তারা 2জন সেখান থেকে বেরিয়ে যেতে চাইল। সাথে থাকা আরও 2জন সৈন্য 4 জনের ভেতর বলল, তোমরা বাইরে যাবে, আমাদের উনি যা বলবেন সেটাই করতে হবে, আর উনি আমাদের লিডার, আর ওনার কথা না শুনলে বাইরে গিয়ে তোমরা কি কাপুরুষের মতো বাঁচবে? এজন্যই সৈন্য জয়েন করেছিলে, আমার উচিত ওনাদের সঙ্গে যাওয়া। ওই 2জন জিন বেশ ভীতু ছিল, তারা বলল, না আমরা চলে যাব। মাহাদি তখন বলল কি, আচ্ছা ঠিক আছে তোমরা চলে যাও, আমি ভেতরে একাই যাব, তোমরা সকলে চলে যাও। ওই 2জন জিন বলল, না আমরা ওদেরকে সঙ্গে নিয়ে যাব, তোমরা চলো, আর যদি না যেতে চাও তাহলে এখানে বসে থাকো, আমি মাহাদির সঙ্গে চলে যাচ্ছি। তারপর তারা একটা দলে ভাগ হয়ে সামনের দিকে এগোতে শুরু করলো। খানিকক্ষণ বাদে পেছন থেকে সে 2জন জিন ডেকে বলল কি যে আমরাও আপনার সঙ্গে যাব, আমরা কাপুরুষের মতো যুদ্ধ করতে চাই না, আমরা সাহসিকতার সঙ্গে লড়াই করতে চাই, আমি আপনার সঙ্গে যাব। সঙ্গে সঙ্গে আরেকজনে বলে উঠল, আচ্ছা ঠিক আছে। তারা 4 জনই যেতে রাজি হলো। মাহাদি একজনকে নিয়ে বলল কি যে তুমি আমার সঙ্গে চলো, আর বাকি 3 জনকে পাঠালো অন্যদিকে অন্য গুহায়, বলল তোমরা 2জন 2জন করে ভাগ হয়ে চলে যাও 2টা গুহায়, আর আমি এদিকে যাচ্ছি। মাহাদির সঙ্গে যে আসলো সে মাহাদির পেছন পেছন যাচ্ছে। বেশ খানিকটা দূরে যাওয়ার পর মাহাদি খেয়াল করলো যে সেখানে আরও 2টো সুড়ঙ্গ রয়েছে, একটা চলে গিয়েছে এদিকে, একটা চলে গেছে এদিকে। সে তখন ওই লোকটিকে সৈন্যটিকে বলল, এক কাজ করো, তুমি এদিকে যাও আর আমি এদিকটাই রেখে আসছি, কোনো কিছু সমস্যা হলে আমাকে সিগন্যাল পাঠাবে, আর কোনো কিছু জানতে পারলে এই গুহাতে চলে আসবে, আর যাওয়ার সময় অবশ্যই চিহ্ন দিয়ে যাবে যাতে করে ফেরত আসতে পারো যে তোমরা এদিক দিয়ে ঢুকেছ, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন গুহা থেকে এসেছিলে এবং কোন সুড়ঙ্গ দিয়ে যাচ্ছ। তখন মাহাদি ওই লোকটাকে ওদিকে যেতে বলে সে একটা বড় সুড়ঙ্গের দিকে চলতে শুরু করলো। বেশ খানিক্ষণ যাওয়ার পর সে দেখলো সুড়ঙ্গটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। মাহাদির হাতের যে মশালটা আছে সেটাও নিভু নিভু করছে, অনেকটা জ্বলে উঠছে আবার নিভে যাচ্ছে। সম্ভবত এখানে তেমন অক্সিজেন পাচ্ছে না। মাহাদি নিজেও এখানে খুব ভালো মতো নিঃশ্বাস নিতে পারছে না, সম্ভবত মাটির অনেকখানি নিচে চলে এসেছে, আর এটা কোথায় গিয়েছে সেটা ওকে যেভাবেই হোক জানতে হবে। সে ভেতরে যেতে শুরু করলো। সুড়ঙ্গ আরো ছোট হয়ে আসলো। তারপর সে হামড় দিয়ে হাতের উপর ভর করে সে সুড়ঙ্গ দিয়ে সামনে যেতে শুরু করলো। বেশ খানিকটা পথ এগিয়ে যাওয়ার পর সে খেয়াল করলো সেই সুড়ঙ্গের মাথা আরো সরু হয়ে আসছে এবং সামনে একটা জায়গায় আলো দেখা যাচ্ছে। এদিক দিয়ে নিশ্চয়ই বের হওয়ার রাস্তা কোথাও একটা আছে, আর আলো দেখা যাচ্ছে যেহেতু দ্রুত এখানে যেতে হবে। মাহাদি সেই সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে একটা গোপন চেম্বার বা কক্ষের মতো জায়গায় আসলো। তবে সেটা ইট বালু সিমেন্ট বা ওরকম কোনো কিছু দিয়ে তৈরি না, সেটা একটা গাছের শিকড় সেই মূল জায়গা পর্যন্ত এসেছে। উপর থেকে গাছের শিকড় বোঝা যাচ্ছে এবং খুব বড় গাছের শিকড় যে এটা তাও বোঝা যাচ্ছে। নিচে বেশ খানিকটা পানি, আর যে জায়গায় সে নেমেছে এরকম আরও কয়েকটা সুড়ঙ্গ বিভিন্ন জায়গা থেকে এসে এই চেম্বারটার সঙ্গে মিশেছে। মাহাদি যে দিক দিয়ে এসেছে তাকে আবার যেদিক দিয়ে ফেরত গেলে চলবে না। মাহাদি সেখানে তার সেই নিভু নিভু করা মশালটা নিয়ে দাঁড়িয়ে রইল। সে আসলেই কিছু দেখতে পাচ্ছে না, আশেপাশে খুব টিমটিম করে আলো জ্বলছে। মাহাদির মশালটা ঠপ করে নিভে গেল। তারপর পুরো জায়গাটা একদম অন্ধকার হয়ে গেল। সে খেয়াল করলো যে যে গুহাতে সে এসেছে সেদিক দিয়ে একটা আলো তার দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। মাহাদি কি করবে কিছু বুঝতে না পেরে সে পাশে সরে গেল। তারপর তার পাশ থেকে তরবারিটা বের করে সে সেখানে তাক করে রইল এবং দেখলো যে কে আসছে।
মাহাদির কাছে সে আলোটা খুব দ্রুত গতিতে আসতে লাগলো এবং সেটা একটা অদ্ভুত আলো এবং সে আলোর ভিতর দিয়ে কেউ একজন আসছে সেটা ছায়া মাহাদি দেখতে পেল দূরে। মোড় ঘুরতে সেই জিনিসটা মাহাদির কাছাকাছি পৌঁছে যাবে। সে গুহার মুখে দাঁড়িয়ে সেই তরবারিটা নিয়ে সেই জিনিসটার দিকে তাক করে রইল। আসলেই তার আর খেয়াল নাই, তাকে দিবে একটা কোপ। সেজন্য সে পজিশন নিয়ে সেখানে দাঁড়িয়ে রইল। অ্যানসেস্টর ট্রির চারপাশে সকল জিনেরা সমবেত হয়ে আছে। ইউসুফ, ইকবাল, হানিফা এবং মায়া সকলে অচেতন হয়ে রয়েছে। বেশ খানিক্ষণ পর ইকবালের জ্ঞান ফিরল। সে ফিরে দেখল পাশেই তিনজন শুয়ে আছে। তার কিছুক্ষণ পর ইউসুফের জ্ঞান ফিরল। ওদিকে হানিফা এবং মায়া তখনও অচেতন অবস্থায় রয়েছে। তারা যে মারা যাননি সেটা এখানকার বড় যেসব তান্ত্রিকরা আছে তারা সেটা নিশ্চিত করেছে এবং এরা অ্যানসেস্টর ট্রির আশেপাশে শত শত বছর ধরেই এইগুলোই করে আসছে। সেহেতু অ্যানসেস্টর ট্রি তাদের প্রাণ নেয়নি। এই গাছটা এমন যেখানে সকল জিনেদের আত্মা এসে বসবাস করে এবং এটা পুরো বিশ্বের সমস্ত জায়গা জুড়ে ছড়িয়ে আছে। তবে এই গাছটা রাজকীয় এবং একটা জিনের সম্রাটের সমস্ত কিছু এখানে নিয়ন্ত্রণ করে এবং বেশিক্ষণ যদি কোনো আত্মার সঙ্গে দেখা করতে হয় তাহলে সেই গাছটা সেই জিনিসটার প্রাণ নিয়ে নেয় বা সেই জিনটার প্রাণ নিয়ে নেয়। এর আগে এরকমটা করার সাহস কেউ পায়নি। তবে ইকবাল সে কয়েকবার প্রাণের ঝুঁকি নিয়ে সমস্ত কিছু দেখেছে। এর আগে কুরুলুস এরকমটা দেখেছে যে কিভাবে সমস্ত কিছু সমাধান করা যায় এবং সে ইকবালকে পেয়েছিল। খানিকক্ষণ বাদে হানিফা জেগে উঠল এবং মায়া এর কিছুক্ষণ পরে। তারা জেগে উঠে বেশ খুশি। বিশেষ করে ইউসুফ বেশ খুশি, কারণ হচ্ছে সে তার মায়ের সঙ্গে দেখা করতে পেরেছে এবং তার মাকে সে দেখেছে, কথা বলেছে, যে মাকে সে জীবনে কোনোদিন দেখেনি, যার গর্ভে তার জন্ম। তখন সে বেশ খুশি হয়ে বলল, আমার মায়ের সঙ্গে দেখা করেছি আজকে, আমার খুব আনন্দ লাগছে। বিয়ের থেকে বেশি আনন্দ হয়তো এই জিনিসটাতেই লাগছে। এবং আজকে সমস্ত পূর্বপুরুষেরা এই গাছের কাছে এসে ভিড় করেছিল, যাদেরকে আমরা দূর দূরান্তে দাঁড়িয়ে থাকতে দেখেছি। মায়া তখন বলল, আমিও আজকে বেশ খুশি। ইকবাল তো খুশি কারণ সে তার স্ত্রীর সঙ্গে দ্বিতীয়বারের মতো দেখা করতে পেরেছে এবং তার স্ত্রীকে সেখানে কতখানি ভালোবাসে সেটা সে নিজে বুঝতে পারবে না। সে তার স্ত্রীকে আসলে অনেক বেশি ভালোবাসে। চারিদিকে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেল। অ্যানসেস্টর ট্রির আশেপাশে সমস্ত রাজ্যের রাজারা এসে ভিড় করে আছে এবং তারা দূর থেকে এই জিনিসগুলো দেখছে। আর অন্য যেসব সৈন্য এবং কাবিলার সর্দার আছে তারা সেই ময়দানে বিয়ের অনুষ্ঠানের সমস্ত মজা নিচ্ছে। বেশ খানিক্ষণ পর সেই পুরোহিতরা বলল কি যে তান্ত্রিকটা বলল যে আমাদের এখান থেকে চলে যেতে হবে, এখানে সমস্ত কাজ শেষ, ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন চলে যাব। তারপর সকলে আবার ফিরে আসলো সেই স্টেজের কাছে যেখানে ওদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল। ফিরে আসতে দেখে সকলে আবার আনন্দ উৎসুক হয়ে গেল। তারপর ইউসুফ এবং ইকবাল এক জায়গায় বসলো, পাশে মায়া বসলো। হানিফা এসে বলল যে ইকবাল, ওদেরকে তাহলে পাঠিয়ে দিই, রাত তো অনেক হয়েছে, ওদেরকে ওদের রুমে পাঠিয়ে দিই। ইকবাল বলল, হ্যাঁ সেটাই করতে হবে, তাহলে তোমরা চাও। তাই বলে ইকবাল সেখান থেকে উঠে গেল, সম্ভবত লজ্জা পেয়েছে। তারপর ইউসুফ এবং মায়ের কাছে হানিফা এসে বলল, চলো তোমাদেরকে উঠিয়ে দিয়ে আসি তোমাদের ঘরে। মায়া বলল, হ্যাঁ আমি তো সে কখন থেকে বলছি, আপনারাই না এখানে বসিয়ে রেখেছেন এতক্ষণ ধরে, আমার খুব টায়ার্ড লাগছে। তখন ইউসুফ বলল, আরে দাঁড়াও, কার সামনে কি বলো। তারপর সকলকে হানিফা বলল যে আপনারা তাহলে পুরো বিয়ে এবং অনুষ্ঠানের আনন্দ নিন, আমরা ওদেরকে এখন ছেড়ে দেই, ওরা নিজেদের কক্ষে যাক। তারপর সকলে বলল, আচ্ছা ঠিক আছে। বেশ খানিক্ষণ পর সেই বড় গার্ডেনের একটা ফাঁকা জায়গায় একটা বিরাট আকৃতির গাড়ি এসে থামলো। সেই গাড়িটা চালাচ্ছে দুটো পক্ষীরাজ ঘোড়া। গাড়িটা অদ্ভুতভাবে সাজানো হয়েছে এবং খুব চমৎকারভাবে। মায়া এবং ইউসুফ তখন সেখান থেকে নেমে আসলো। তারপর সেই গাড়িতে উঠে পড়ল। গাড়িটা এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে যে গাড়িটা দেখে সকলে অবাক হলো। কুরুলুস রাজ্যের দক্ষিণ পাশে, মানে এই পুরো প্রাসাদের দক্ষিণ সাইডেই হচ্ছে ইউসুফ মহল এবং সেখানে ইউসুফ থাকেন। এটা তার জন্য তৈরি করা হয়েছে, সেটাকে যুবরাজ মহল বলা হয়ে থাকে। তখন সেই গাড়িটা উড়াল দিয়ে যুবরাজ মহলের দিকে যেতে শুরু করলো। অল্প সময় লাগলো, কারণ এখান থেকে ওখানে যখন যুবরাজ মহলের সামনে সেই পক্ষীরাজ ঘোড়ার গাড়িটা এসে থামতে দেখলো, সকলে তখন উৎসুক হয়ে চিল্লাচিল্লি করতে লাগলো। কারণ এখানে যারা আছে তারা এই রাজ্যের আশেপাশের সমস্ত ছোট ছোট বাচ্চা বা এই পরিবারের অনেকের বাচ্চা, বড় এবং মধ্যবয়সী মেয়ে জিন, ইয়াং জিন, তারা সকলে গেট ধরে আটকে আছে। বরের কাছ থেকে মোটা টাকা উসুল করবে, কারণ বর বউ নিয়ে এসেছে, নিশ্চয়ই মোটা মোহর উসুল করতে হবে। সকলে এত কষ্ট করে গেট সাজিয়েছে।
তারপর তারা সেখানে এসে নামলো। ওইখানে থাকা একদম ইয়াং যেসব মেয়ে পরিজিনগুলো ছিল এবং ছেলে জিনগুলো ছিল সকলে বলতে লাগলো যে টাকা না দিলে ঢুকতে পারবেন না আপনারা, আপনাদেরকে মোহর ফেলে তারপর যেতে হবে। ইউসুফ তখন বলল, আচ্ছা ঠিক আছে দিব, তোমরা কত চাও? তোমাদের ভাবিকে নিয়ে আসলাম। তখন সকলে বলল, হ্যাঁ আমরা মায়া আপুকে অনেক আগে থেকেই চিনি, সে কি নতুন? আপনিই না নতুন আমাদের কাছে, এখন আপনি আমাদের কাছে আমাদেরকে টাকা দিবেন, যদি মোহর না দেন তাহলে যেতে দিব না। খানিকক্ষণ বাদে হানিফা এসে বলল, আরে আরে কি হয়েছে, এদেরকে আটকাচ্ছ কিসের জন্য? এত রাত হয়ে গিয়েছে, ওদেরকে যেতে দাও। মেয়েজনগুলো বলে উঠলো, না 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 হানিফা চাচা, আমরা যেতে দিব না কোনোভাবেই, আগে মোহর দিতে বলেন তারপর। হানিফা তখন 4 থলি মোহর তাদেরকে দিল, বলল, না এত কম মোহরে হবে না, আরও মোহর লাগবে, 10 থলি লাগবে। হানিফা তখন বলল, আরে আরেক মোহর নাও, নিয়ে তারপর তোমরা সরো সরো সরো, তাড়াতাড়ি সরো, ওদেরকে তাড়াতাড়ি দিয়ে আসতে হবে, অনেক রাত হয়েছে। সকলে সরতে নারাজ। খানিকক্ষণ বাদে পেছন থেকে একটা ডাক আসলো, বলল, সবাই সরে দাঁড়াও, আমার ছেলে বউ নিয়ে ফিরেছে। এটা হচ্ছে ইউসুফের পালিত মা। পেছনে তার বাবাও আসলো। ওর মা এসে তখন তার মাথায় হাত দিয়ে দোয়া করতে লাগলো, বলল, দীর্ঘজীবী হও বাবা। তখন সে তার পা ছুঁয়ে সালাম করলো, সাথে মায়াও পা ছুঁয়ে সালাম করলো। তারপর উঠে তাকে এক ধরনের পানীয় খাওয়ালো। তারপর সে গেটটা কেচি দিয়ে কেটে ভেতরে ঢুকলো। সকলে অবশ্য তার সামনে কেউ কিছু বলতে পারবে না, কারণ যাদের টাকা পার তাদেরকে পেয়ে গিয়েছে। তারপরও গেটটা খুলে দেওয়ার পরে তারা বউ নিয়ে ভেতরে ঢুকলো। ইউসুফ এবং মায়াকে দেখতে আজকে অদ্ভুত সুন্দর লাগছে। সকলে তার রূপের প্রশংসা করে, কিন্তু আজকে এত চমৎকার করে সেজেছে যে তাকে দেখতে আসলে খুব অদ্ভুত সুন্দর লাগছে। তারা বেশ খানিকক্ষণ সেখান থেকে লাল গালিচার উপর হেঁটে সিঁড়ি পার হয়ে নিচের তলার বড় একটা কামরার সামনে এসে বসলো। নতুন বউ এসেছে, চারিদিকে ছোট ছোট জিন, বাচ্চা, মেয়ে জিন, ছেলে জিন দিয়ে ভরা, এবং তারা সকলেই এগুলো দেখতে উৎসুক। এরকম অনুষ্ঠান আয়োজন তারা এর আগে জীবনে কোনোদিন দেখেনি, এই অঞ্চলে তো কোনোদিন হয়নি, এটাই বোধহয় প্রথম। তারপর সকলে বলল, আহা ওদেরকে ছেড়ে দাও, ওরা এখন পর্যন্ত এখানে বসে আছে, ওদেরকে বাসর ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। খানিকক্ষণ বাদে কিছু মেয়ে এসে মায়াকে নিয়ে গেল, বলল, ভাবিকে আমাদের লাগবে, আমরা আগে সেখানে নিয়ে গিয়ে দেখি কেমন লাগে ভাবিকে, ভাই আপনি পরে আসেন। তারপর মায়াকে তারা সকলে মিলে নিজেদের রুমে নিয়ে গেল, মানে যে রুম সাজানো হয়েছে। খানিকক্ষণ বাদে ইউসুফ সকলের কাছ থেকে বিদায় নিয়ে তার বাসর ঘরের দিকে গেল, তার নিজের কক্ষের দিকে, যেখানে সমস্ত কিছু সাজানো। সেখানে গিয়েও সে বাধাপ্রাপ্ত, কারণ সেখানে আরও কিছু মেয়েরা যারা কিনা মায়ার পক্ষ থেকে, মানে মায়ার মহলে কাজ করে বা মায়ার দাস দাসী, এই টুকটাক আশেপাশে যত ছোট ছোট মেয়েরা আছে তারা বাসর ঘর সাজিয়েছে খুব কষ্ট করে। তারা সেখানে ইউসুফের আটকে বসে আছে, বলছে, ভাইয়া টাকা না দিলে কিন্তু যেতে দিব না, আপুর কাছে কোনোভাবেই যেতে দিব না। ইউসুফ তখন বলল, টাকা তো দিলাম তোমাদেরকে। তখন ওরা বলল, না ওটা আমরা ছিলাম না, আসলে ওরাই ছিল, তবে 2 জায়গায় যেহেতু সাজিয়েছে 2 জায়গার টাকাই দিতে হবে। হানিফা এসে বলল কি যে, এই তোমরা আবার এখানে আটকেছো, ওকে ঢুকতে দাও। তখন ইউসুফ বলল, না না থাক, ওদেরকে দিয়ে দাও, আর ওরা সবাই হচ্ছে কি আমার শালাশালি, সেহেতু ওদেরকে টাকা দিব না তো কাকে দিব। তারপর আরও 4 থলি মোহর ওদেরকে দিল। 4 থলি মোহর দেখে ওরা অবাক হয়ে গেল, কারণ এত মোহর ওরা একসাথে কখনো দেখেনি। ওরা বলল, আচ্ছা ঠিক আছে। তারপর যখন ফিতা কাটতে যাবে তখন ইউসুফের মা আবার আসলো, এসে বলল, তোকে আমার হয়তো জন্ম দেইনি, তবে তোকে আমি খুব কষ্ট করে লালন পালন করেছি, আজকে তোর বিয়ে, এই দিনটা আমার সব থেকে আনন্দের দিন, এবং আমি তোকে সবসময় আমার কাছে পেতে চাই, এবং তুই আমার সঙ্গে থাকবি সবসময়, আমি তোর একমাত্র মা। তখন ইউসুফ বলল, হ্যাঁ তুমিই আমার মা এবং তুমি আমার সঙ্গে থাকবে, তোমাকে কতবার বলি যে এখানে থাকো, কিন্তু না, তুমি চলে যাবো তোমার আনন্দনগর। তখন সে বলল, আর যাবো না, আমি তোর সঙ্গে এখানেই থাকবো। হানিফা এসে বলল, আচ্ছা ঠিক আছে আপা, এখন ওকে যেতে দিন ভিতরে, অনেক রাত হয়েছে তো। তারপর ইউসুফের মা এখান থেকে চলে গেল। হানিফা ইউসুফকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলল, যা ঘরের ভিতরে যা, আর কালকে দেখা হচ্ছে তাহলে। তাই বলে ইউসুফ তার ঘরের দরজা বন্ধ করে দিল। ঘরে এসে দেখলো মায়া বিছানায় শুয়ে আছে। সে মায়াকে বলল, কি ব্যাপার, তুমি শুয়ে পড়েছ? মায়া তখন বলল, হ্যাঁ শুয়ে পড়বো তো কি করবো, তোমার আসতে এত দেরি হচ্ছে, আমার তো ভীষণ টায়ার্ড লাগছে, আমার তো ঘুম ঘুম পাচ্ছে। ইউসুফ তখন বলল, আচ্ছা ঠিক আছে তুমি শো, আমি আসছি লাইট বন্ধ করে। মায়া তখন বলল, লাইট বন্ধ করে আসছো মানে? তাড়াতাড়ি আসো। কাপড় খুলে তখন সেখানে গেল। ইউসুফের গায়ে তখনও স্যান্ডো গেঞ্জি ছিল। বলল, উফ কি একটা কষ্ট থেকে যে বেঁচে গেলাম, এত বড় ভারী কাপড় কেউ পরে? সেই কখন থেকে পড়ে আছে এই জিনিসটা,
মনে হচ্ছে যে আমার কাঁধ খুলে পড়ে যাবে, অনেক ভারী ড্রেসটা, এখন একটু রিলিফ লাগছে। মায়ার কাছে যেতেই সে ইউসুফের কলার ধরে তার কাছে টেনে নিল এবং ইউসুফ তার বুকের উপর শুয়ে পড়ল। বলল কি যে আমার কাছ থেকে কোথায় যাও, শুধু পালিয়ে বেড়াতে চাও তাই না? আজকে জীবনের তরে তোমাকে আমার কাছে পেয়েছি। আমি কত বছর ধরে চাচ্ছি তোমাকে আমার কাছাকাছি আনতে, কিন্তু তুমি বিয়ে করতেই নারাজ। যাই হোক, আজকে সেই রাতটা এসেছে। আজকে হচ্ছে আমাদের জীবনের সব থেকে মধুর রাত। তাই বলে সে ইউসুফের ঠোঁটে একটা চুমু খেলো। বলল কি কোথায় যাবে মানে? ঘুমাতে চেয়েছিলে না? দাঁড়াও, তোমাকে ঘুমাতে দিচ্ছি। তাই বলে সে ইউসুফকে টেনে তার বুকের উপর চড়ে বসল। বলল কি আজকে তোমার নিস্তার নেই। তাই বলে সে লাইটটা বন্ধ করে দিল। আজকে তাদের বাসর ঘর, তাদের বাসর রাত। তারা একে অন্যকে ভালোবাসে এবং ভালোবাসার রাত। এই রাতটা প্রত্যেকটা প্রাণীর জীবনে একবারই আসে, মানুষ এবং জিন। ইউসুফ তার জীবনের সব থেকে বেশ মুহূর্তটুকু হয়তো তার জীবন সঙ্গিনীর সঙ্গে কাটাচ্ছে। চারিদিকে অন্ধকার, কিন্তু এই ঘরের বাহিরে বেশ আলো এবং প্রজ্বলিত করা। সবগুলো প্রাসাদ সাজানো হয়েছে। শুধু কি প্রাসাদ, চারিদিকে যত জায়গায় যত গ্রাম আছে সমস্ত গ্রাম সাজানো হয়েছে। এর আগে এরকম কখনো কোথাও সাজানো হয়নি, কারণ এর আগে এরকম বিয়ে কোথাও হয়নি। এই বিয়ে প্রায় সবাই অ্যাটেন্ড করেছে। চারিদিকে সবার জন্য খাবারের অ্যারেঞ্জ করা হয়েছে। ছোট বড় নির্বিশেষে সকল জিনেদেরকে ইনভাইট করা হয়েছে এবং তারা এরকম বিয়ে এর আগে কখনো দেখেনি। দূর দূরান্তে গান বাজনা বাজছে, যেন এক উৎসব মুখর রাত। এবং এই রাতে হয়তো সকল সুখের উৎস শুরু। এবং আজকে ইউসুফের বাসর রাত। ইকবালের মহলের সামনে ইকবাল দাঁড়িয়ে আছে। তার চোখে জল বেয়ে পড়ছে, কারণ সে আজকে তার স্ত্রীকে অনেক বেশি মিস করছে। যদিও বেশ কিছুক্ষণ আগে সে তার স্ত্রীর সঙ্গে দেখা করে এসেছে এবং তার স্ত্রীকে সে খুব বেশি মিস করছে। হানিফা তার কাছে আসলো, এসে বলল, কি ব্যাপার বন্ধু? তার চোখে জল দেখে হানিফা বলল, আমি বুঝতে পারছি আজকে তোমার আনন্দ এবং দুঃখ দুটোই হচ্ছে। একে তো স্যারের জন্য দুঃখ হচ্ছে, দ্বিতীয়ত তোমার ছেলে, যাকে কিনা তুমি আজকে বিয়ে দিতে পেরেছো এবং সে এত বড় হয়েছে। সব মিলিয়ে তোমার দুঃখ এবং কষ্ট দুটো মিলে একাকার হয়ে গিয়েছে। এরকমই একটা রাত্রে তোমারও বিয়ে হয়েছিল। সেই রাতের কথা আমার মনে পড়ে। সে সময় হয়তো অতটা ধুমধাম করে বিয়ে করতে পারোনি তুমি, তবে সেই রাতের কথা আমার মনে পড়ে। এবং আজকে এতগুলো বছর পর নিয়তি এবং সময় কাকে যে কোথায় নিয়ে যায় সেটা বলা যায় না বন্ধু। তুমি কান্না করো না, চলো আজকে তোমার সঙ্গে রাতভর আড্ডা দিব। তাই বলে হানিফা ইকবালকে নিয়ে চলে গেল কক্ষের দিকে, কারণ ইকবালকে আজকে কোনোভাবে একা ছাড়া যাবে না। সে নিশ্চয়ই দুঃখ বিলাস করতে বসে পড়বে। তার মনে অনেক দুঃখ। তার পৃথিবীতে এই সন্তান এবং এই রাজ্য ছাড়া আর কিচ্ছু নেই। সবকিছু সে হারিয়েছে। এখন সে একাকী জীবন কাটায়, শুধুমাত্র তার এই হানিফা বন্ধু ছাড়া আর কেউই নেই। তারা কক্ষের দিকে যেতে শুরু করল। গ্রিনল্যান্ডের বরফের চাদরে ঢাকা একটা অঞ্চল, যে অঞ্চলে কোনো মানুষ বা জিনের কোনো স্থায়ী বসবাস নেই। এখানে কেউ থাকতে পারে না, কারণ চারিদিকটা একদম ঘন বরফে ঢাকা। চারিদিকে তাকালে মনে হয় সাদা কোনো উদ্যান, মনে হয় কোনো মরুদ্যান এবং সাদা। আশেপাশে কোনো গাছপালা নেই, খুব বড় বড় পাহাড় এবং সেই পাহাড়ের মাঝখানে মাঝখানে দু একটা গাছপালা দেখা যাচ্ছে। সেই কুয়াশাচ্ছন্ন বরফে ঘেরা একটা ডিপ ফ্রিজ বলা চলে। সেই ফ্রিজের উপর দিয়ে উড়ে যাচ্ছে বিশাল আকৃতির এক ঈগল পাখি। পাখিটা দেখতে ঈগল এবং তার ঝাপটাগুলো এত বড়, নখগুলো এত বড় যে কাউকে সে থাবা দিয়ে একদম মেরে ফেলতে পারবে। তার পিঠে বসে আছে একটা মানুষের আকৃতির জিনিস, তবে দূর থেকে তাকে দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না সেই জিনিসটা কি। তার পুরো শরীরই মনে হচ্ছে বরফ দিয়ে তৈরি এবং তার শরীরের প্রত্যেকটা অংশ যেন কাটা খাঁজযুক্ত। তার পরনে এক ধরনের অদ্ভুত জামা। তার মুখের ওপরে বেশ কিছু খাঁজ কাটা চিহ্ন রয়েছে। দূর থেকে খুব ভালো একটা তার চেহারা বোঝা যাচ্ছে না, তবে যতটুকু বৈশিষ্ট্য বোঝা গেল তাতে দেখে মনে হচ্ছে এই পৃথিবীর কোনো জিনিস নয় সে। তাহলে এ কি জিনিস? নতুন কোনো জিনিস। অদ্ভুতভাবে সে জিনিসটি আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে। বেশ খানিক্ষণ পর সেটা একটা বিরাট আকৃতির পাহাড়ের চূড়ার উপর দাঁড়ালো। পাখিটা এত বিশাল যে সেই চূড়ার একদম পুরোটাই সে ঘিরে দাঁড়ালো। তারপর সেই জিনিসটা কোন একটা জিনিস দিয়ে দূরের কোন একটা জিনিস দেখতে লাগলো, সম্ভবত কোনো দূরবীন বা অন্য কোনো কিছু। তারপর আবার পাখিটা উড়ে সেদিকে যেতে শুরু করলো। উপরে বসে থাকা সেই লোকটিকে দেখা যাচ্ছে না,
সে আসলে কি, কেন এবং কোথায় যাচ্ছে তা কোনো কিছু বোঝার উপায় নেই। সবই যেন কেমন রহস্যজনক। বেশ খানিকটা রাস্তা পেরোনোর পর সামনে বিশাল আকৃতির একটা জায়গা দেখা গেল। সে সেখানে গিয়ে নিচে তাকাতেই বিরাট আকৃতির এক মহল সেই জায়গার ভেতর থেকে আবার উঠে আসলো। সে সেই মহলের সামনে গিয়ে নামলো। তার পাখিটা সে আদর করে মহলের ভিতরে হাঁটতে শুরু করলো। অনেক দূর থেকে তাকে দেখা যাচ্ছে। পাখিটাকে সে বেশ কিছু খাবার দিয়ে গিয়েছে। খাবারগুলোর টুকরো এত বড় ছিল যে প্রায় 10-15 জন মানুষের সমান এক পিস খাবার। খাবারগুলো সে কোত্থেকে সংগ্রহ করেছে। বেশ কিছু খাবার তাকে দিয়ে সে ভেতরের দিকে চলে গেল এবং যখন সে ভেতরের দিকে গেল তখন সেই মহলটা আচমকা সেখান থেকে গায়েব হয়ে গেল, আর সেই পাখিটাও। রহস্যজনক এই জায়গার কোনো কিছুই যেন বোঝার উপায় নেই, কোনো কিছুই যেন খোলাসাভাবে বোঝা যাচ্ছে না। পৌর লোকটি মেফোকে বলল, মেফো, আমাদের আজকে রাত্রে বের হতে হবে। আজকেই আমাদেরকে ওই রাজ্যের আশেপাশে যেতে হবে, যেখানে আমাদের মূলত আন্ডারগ্রাউন্ড কিংয়ের সঙ্গে দেখা করতেই হবে। এর থেকে পরবর্তীতে গেলে হয়তো অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে। তুমি প্রস্তুত তো? মেফো তখন বলল, জি, আমি প্রস্তুত এবং আমি যাওয়ার জন্য সম্পূর্ণরূপে রেডি। আমার 2 চেলাও সম্পূর্ণভাবে রেডি রয়েছে। আমি আপনার অপেক্ষা করছিলাম। লোকটি তার ঝোলায় কোনো কিছু একটা নিয়েছে। তার হাতে রয়েছে একটা বড় একটি কাঠের স্টিকের মতো কোনো একটা লাঠি বা দণ্ড। তার মাথায় বড় সিংহ এবং সাপ আকৃতির এক ধরনের অদ্ভুত প্রাণীর চিহ্ন আঁকা। সে সেটার উপর ভর দিয়ে হাঁটে। তবে এই জিনিসটা মেফো তার কাছে এই কয়েকদিন দেখেনি। তার চুলগুলো বেশ বড়, দাড়ি এবং সমস্ত কিছু বেশ বড়, সমস্ত জিনিস পেকে গিয়েছে এবং তাকে দেখে যে অভিজ্ঞ একজন লোক মনে হচ্ছে তা যে কেউ দেখে বলতে পারবে। তারা সেখান থেকে বের হলো। বের হওয়ার পর একটু সামনে আসতেই একটা ফাঁকা জায়গার ভিতরে 2-3টা খচ্চরের মতো জন্তু, কিন্তু সেগুলো শরীরের রং একদম কালো এবং তাদের পা রয়েছে 8টা। এত বড় বড় পা এবং এত অদ্ভুত জন্তু মেফোয়ের জীবনে কোনোদিন দেখেনি। সে বলল কি যে এই জন্তুতে করেই আমরা যেতাম মূল ক্যান্টিলিয়া রাজ্যে এবং এটা আমার কাছে এখনো রয়েছে। তোমার বাবারটা কি হয়েছে জানি না, তবে এই জন্তুতে চড়েই আমরা 2জন যেতাম। এটাতে অনেকেই বসা যায়। তখন মোটরসাইকেলের মতো সেই জন্তুর পিঠে তারা 3জন চড়ে বসলো। 3জন না, বরঞ্চ আরো 2টো জিন আছে, 4জন। মেফো এবং সেই পৌর লোকটি, তারা 2জন তো মানুষ জিন। তারা পুরোপুরি মানুষও না, আবার জিনও না। তবে পৌর লোকটি একটা মানুষ, তবে তার রয়েছে অনেক অলৌকিক ক্ষমতা যা কিনা অনেক জিনেদের থাকে না। সেটা না হলে কি সে পুরো একটা কাবিলার সর্দার হতে পারে একজন মানুষ হয়ে? মেফো এবং সেই সর্দার ছোট জিনটা, পৌর জিনটা সেই খচ্চরে চড়ে উপরে উঠতে শুরু করলো। জিনিসটা কোনো ডানা ছাড়াই উপরে ভাসছে। কি অদ্ভুত বিষয়! তারা আলোর গতিতে ছুটছে এমন মনে হচ্ছে, কারণ জঙ্গল খুব দ্রুত গতিতে পার হচ্ছে। তার পেছনে সেই 2টো জিন কালো ধোয়া হয়ে তাদের পেছনে উড়ে আসছে। বেশ খানিকটা যাওয়ার পর তারা খুঁজতে লাগলো যে আমরা যদি খোঁজাখুঁজি করি তাহলে কোনো সময় কখনোই ওই দরজা আমরা খুঁজে পাবো না। আমাদেরকে যেভাবেই হোক ধরা দিতে হবে, কারণ আমি জানি আন্ডারগ্রাউন্ড কিংয়ের লোক তোমাকে খুঁজে বেড়াচ্ছে এবং চারিদিকটায় ওদের লোকের অভাব নেই। ওরা যদি আমাদেরকে কোনোভাবে দেখতে পায় তাহলে আমাদেরকে ওরা নিজেরাই ধরে নিয়ে যাবে এবং সেটাই আমি চাচ্ছি। এখানে আমাদেরকে কিছুক্ষণ অবস্থান করতে হবে। আমার ধারণা ওরা নিজেরাই এসে আমাদেরকে নিয়ে যাবে। তারপর আসমানের বেশ খানিকটা ওপরে তারা সেই খচ্চর জাতীয় জন্তুটির ওপর বসে উঠছে। মেফো সেই জিনিসটি ধরে আছে। মেফো পুরোপুরি এখনো সুস্থ না। তার সুস্থ হতে আরও যে কতদিন সময় লাগে তা জানা নেই। মেফোর শক্তি যেন একদমই হারিয়ে গিয়েছে। না হলে যে মেফো একাই সমস্ত জায়গায় উড়ে বেড়াতে পারত, তার ছিল অনেক ক্ষমতা, সে কোনো ক্ষমতা দেখাতে পারছে না। আর সে এখন এই খচ্চর জাতীয় জন্তুটির উপর উড়ে যাচ্ছে। কি একটা দিন আসতে চলেছে মেফোর। তবে মেফো যে ক্যান্টিলিয়া রাজ্যের উত্তরাধিকারী ছিল সেটা এখন বুঝতে পারছে সে। ক্যান্টিলিয়া তো কোনো কিছুই না, বড় শয়তানের একজন চেলা ছিল এবং তার নানা ছিল বড় শয়তান। সব মিলিয়ে সে যে ক্যান্টিলিয়া রাজ্যের উত্তরাধিকার ছিল এবং তার বাবা আলকিস যে রাজা হতে চেয়েছিল সেটা সে খুব ভালোভাবে এখন বুঝতে পারছে। এটা পৌর লোকটি তাকে বলেছে। তারা বেশ খানিক্ষণ সেখানে অবস্থান করলো। হঠাৎ করেই চারিদিক থেকে ধোয়া হয়ে কিছু জিনিস তাদের দিকে উড়ে আসতে লাগলো। তার মানে বোঝা যাচ্ছে যে ওই শয়তান জিনগুলো তাদের টোপ গিলেছে। পৌর লোকটি তখন তাদেরকে এগিয়ে বলল, খবরদার আমাদের কাছে আসবে না, তোমরা কারা এবং আমাদের কাছে কি চাচ্ছ? বেশ খানিক্ষণ পর তাদের সামনে একটা কালো ধোঁয়া এসে উপস্থিত হয়ে একটা জিনে পরিণত হয়ে গেল। তার কোনো শরীর দেখা যাচ্ছে না, সমস্ত জিনিস কোনো একটা কাপড়ে মোড়া এবং কাপড় দিয়ে ঢাকা। তারপর সেই লোকটি বলল,
তোমরা এখানে কি করছো? আমাদের এরিয়ার ভিতরে ঢুকেছো কোন সাহসে? জায়গাটা ব্রাজিলের জঙ্গলের সাইডে, বর্ডার সাইড এবং আলাস্কা জঙ্গলের একদম মিডল পাশে। সেখানে সে জিনটি বলল যে তোমাদের এত বড় সাহস, আমাদের অনুমতি ছাড়াই এই অঞ্চলে ঢুকেছো, কিভাবে সেটা? এবং তোমরা কারা? তোমরা নিশ্চয়ই কুরুলুস রাজ্য থেকে এসেছো। তোমাদের একদম। তখন সেই পোড়ো লোকটি বলল কি যে, আরে কি করছো? ও হচ্ছে মেফো, আলকিসের ছেলে, তোমরা চিনতে পারছো না? সঙ্গে সঙ্গেই সেই লোকটি বলল, কি মেফো? যে মেফোকে আমরা এই কয়েক মাস ধরে খুঁজে বেড়াচ্ছি, সেই মেফো এই যে। সঙ্গে সঙ্গে ওকে ধরতে বলল এবং বলল, ওকে ধরো, ধরে ওকে এখনই নিয়ে যেতে হবে, বহুত জ্বালিয়েছিস। তাই বলে সমস্ত জিনেরা মেফোকে একদম হাওয়ায় ভাসিয়ে ফেললো তার হাত ধরে। মেফোর হাত তখন পুরোপুরি সারেনি। মেফো তখন আ করে উঠল। জিনগুলো তখন তাকে খুব ভালো মতো ধরল, ধরে একটা শক্ত লাঠি জাতীয় কোনো একটা বাহন ছিল, সেই লাঠিটা শূন্যও হাসছে। কি আশ্চর্য বিষয়! এখানকার সমস্ত কিছু কি এরকম ভাবে কাজ করে নাকি? লাঠিটা এমন ভাবে তৈরি করা যেন মনে হচ্ছে কোনো জাদুর লাঠি, এবং সেটা আসমানের উপর ভাসছে। তাকে সেখানে বসানো হলো এবং বলল, চল, তোদের আজকে আমি নিয়ে যাব এবং নিয়ে গহীন কারাগারে যখন বন্দি করব তখন বুঝতে পারবি যে আমাদের ঘোরানোর কি জ্বালা। তোরা এখানে বন্দি অবস্থায় ছিলি, তাই না? তখন সেই জিন দুটোকে ওরা ধরলো, বলল কি যে এই দুইটা কারা? এই দুটা কি তোদের সাগরেদ? এই সাগরেদ দুটাকেও ধর। ধরে তাদেরকে আলাস্কার সেই জঙ্গল থেকে ব্রাজিলের জঙ্গলের সেন্টারের একটা জায়গায় দিকে নিয়ে যেতে শুরু করলো। পোড়ো লোকটি মনে মনে ভাবছে, এইসব পেশায় আমি কয়েকশো বছর ধরে আছি, তোরা কয়েকদিনের জিন, আমার যুক্তির সঙ্গে কি তোরা পারবি? মনে মনে সেটাই ভাবছে এবং হাসছে। ওই জিনটা বলল, কি ব্যাপার, আপনি হাসেন কিসের জন্য? আপনার তার ভয় পাওয়া উচিত, আপনি তো বিশাল লোক, হেসেই উড়িয়ে দিচ্ছেন সমস্ত কিছু, আমাদের কি কিছু মনে হচ্ছে না? পোড়ো লোকটি বলল, আরে না না, এরকম কিছু না, একটা বিষয় মনে পড়ে গেল, সেটা মনে করে হাসছিলাম। চলো, কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? তো ওই লোকটি বলল, কেন, তোকে কি বলতে হবে নাকি? চুপচাপ চল। তাই বলতেই তারা অন্ধকারচ্ছন্ন একটা গহীন জঙ্গলের ভিতর ঢুকে গেল। চারিদিকে অন্ধকার, কোনো কিছুই দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না, এবং জায়গাটা যে কোথায় তারও বোঝার কোনো উপায় নেই। সে সেই জিনিসটার ভেতর দিয়ে একদম আরো ভিতরে চলে যেতে লাগলো। অন্ধকার যেন আরো বাড়তে লাগলো। অনেকটা দূরে আসার পর সেখানে বিরাট আকৃতির একটা সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গ পথটা খুলে গেল এবং খুলে যেতেই সেখান থেকে দুজন লোক বলল, কাকে নিয়ে এসেছ? সেই লোক দুজন দত্ত এই দরজার পাহারা দিতে থাকে। তখন তারা বলল যে মেফোকে নিয়ে এসেছি এবং মহারাজার হুকুম আছে একে ধরে নিয়ে আসতে, আমরা ভেতরে যাব। ওরা তখন গেট খুলে দিল, কারণ এরা হচ্ছে ভেতরকার রক্ষী এবং এদেরকে খুলে দিতেই হবে। খুলে দেওয়ার পর সেই সুড়ঙ্গের ভেতরে দিয়ে ভেতরে যেতে শুরু করলো। সুড়ঙ্গটা বেশ অদ্ভুত, দুদিকে আগুন দিয়ে মশাল জ্বালানো এবং 24 ঘন্টায় এই মশাল জ্বলতেই থাকে। মেফো এই জায়গার কথা এর আগেও শুনেছে, পুরো লোকটার কাছে আরো বেশি করে শুনেছে। মেফোকে নিয়ে ভেতরে যাচ্ছে এবং অনেকটা ভেতরে যাওয়ার পর তারা যখন সেই সুড়ঙ্গ দিয়ে বাইরে বের হলো, যেন এক বিশাল এক জগৎ। এ কোন জায়গা? এরকম একটা জঙ্গলের ভিতরে এরকম কোনো জায়গা থাকতে পারে? শুধু শুধু কি আন্ডারগ্রাউন্ড কিং এর অঞ্চল বলে? এটা যেন একটা অন্যরকম রাজ্য এবং অদ্ভুত জায়গা, যে জায়গা কিনা মেফোকে অবাক করেছে। এরকম কোনো জায়গা হতে পারে যে জায়গা সে এর আগে কখনো দেখেনি। সে ক্যান্টিলিয়ার রাজ্যে ঘুরেছে, কিন্তু সেই জায়গাটা এরকম না, খুবই অদ্ভুত। আকাশ সম্পূর্ণ রক্তের মতো লাল, নিচে আগুনের নদী বয়ে চলেছে, খুব দূর দূরান্তে লাভা বয়ে চলেছে। মেফো সমস্ত কিছু দেখে তাকিয়ে রইল এবং অবাক হয়ে রয়েছে। কোথায় কোথায় চলে আসলো সে? মাহারি তার তরবারি দিয়ে বিশাল জোরে একটা কোপ দিতে যাবে, ঠিক তখনই সে খেয়াল করলো সেখানে আর কেউ নয়, তার সঙ্গে যে সেনাটা ছিল সেই এখানে এসেছে এবং সে তরবারিটা নামিয়ে নিল। মাহারি তখন হাফ ছেড়ে বাঁচল, বলল কি যে আমার মশালটি নিভে গিয়েছে, তুমি এতক্ষণ পরে এদিক দিয়ে কিসের জন্য? ও তখন বলল যে আমি আসলে সুড়ঙ্গ খুঁজে পাচ্ছিলাম না, আর এই জন্য এদিক দিয়ে এসেছি, আর আমি বুঝিনি যে আপনি এদিক দিয়ে এসেছেন। তখন সেই ভীতু জিনটা বাইরে বেরিয়ে আসলো। মাহাদি বলল কি যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে থাকো, এখন এদিক দিয়ে আমাদের যে কোনো একটা জায়গায় যেতে হবে। তোমার সঙ্গে আরেকজন ছিল, সে কোথায়? তখন বলল যে ও তো অন্যদিকে গিয়েছে, আমাকে বললো যে কোনো একদিকে যেতে, এবং আসার সময় আমি খেয়াল করিনি যে আপনি এদিকে ঢুকেছেন, এজন্য মূলত আমি বুঝতে পারিনি। মাহাদি তার মশালটা নিয়ে সামনের দিকে এগোতে শুরু করলো। ওই চেম্বারটা বেশ খানিকটা বড়, চারিদিক থেকে শুধুমাত্র অনেকগুলো সুড়ঙ্গ এসেছে। মাহাদি তখন সেই শেকড় মূল জায়গা থেকে এসেছে, সেই জায়গায় গেল। সেখানে আরও একদম চিপা জায়গা, দুই দিকে বেশ খানিকটা চিপা সরু গলি, গলির দুই পাশ থেকে শুধুমাত্র বড় বড় সুড়ঙ্গ বেরিয়ে আসছে। এত সুড়ঙ্গ এর ভেতরে কেন, কিছুই তো মাহাদি বুঝতে পারছে না।
খানিকক্ষণ বাদে তারা যখন একটু সামনে গেল, হঠাৎ করেই একটা অদ্ভুত দেখতে জিনিস তাদের উপর আক্রমণ করলো এবং পেছন থেকে মাহাদির চোখ, মুখ এবং সমস্ত কিছু বরাবর পেঁচিয়ে তাকে জড়িয়ে ধরল এবং মাহাদিকে একটা সুড়ঙ্গের ভিতরে পেছন দিক দিয়ে টেনে নিয়ে গেল। মাহাদি কিছু বুঝে ওঠার আগেই এই সমস্ত ঘটনা ঘটে গেল। শুধুমাত্র মাহাদি না, তার সঙ্গে যে ছোট সৈন্যটি এসেছিল সেই সৈন্যটিকেও পাশের আরেকটা সুড়ঙ্গ দিয়ে টেনে কোথায় নিয়ে গেল কিছুই বোঝা যাচ্ছে না। মাহাদি চারিদিকে অনেক জোরে চিৎকার শব্দ শুনতে পাচ্ছে, কিছু বুঝতে পারছে না। তাকে টানতে টানতে নিয়েই যাচ্ছে। সে অনেক চেষ্টা করেছে থামানোর, কিন্তু কোনোভাবেই সে সেখান থেকে থেমে উঠতে পারছে না এবং তাকে আটকাতেও পারছে না। জিনিসটা অনেক বেশি দ্রুতগামী এবং ওই জিনিসটা মাহাদির শক্তির থেকে অনেক বেশি শক্তিশালী, সেটা ভেতরে বোঝা যাচ্ছে। মাহাদি সেখানে ওকে ধরার স্পেস পাচ্ছে না। অনেকক্ষণ পরে সে প্রায় অচেতন অবস্থায় একদম জ্ঞান হারিয়ে ফেলল। আন্ডারগ্রাউন্ড রাজ্যে, মানে যেখানে শয়তানের সঙ্গে আন্ডারগ্রাউন্ড কিং এবং তার ডাইনি স্ত্রী কথোপকথন করছিল, সেই জায়গাটা এখন অন্যরকম একটা হাসি তামাশা এবং অন্যরকম একটা আনন্দের মিছিলের মতো বয়েছে। খানিকক্ষণ বাদে সেখানে কালো একটা জিনিস প্রবেশ করলো। সেই জিনিসটা সেখানে সেই বড় সিংওয়ালা দৈত্যটির কাছে এসে বলল কি যে, খবর আছে, উপরে তো বড় আমেজ চলছে। উপরে কুরুলুস রাজ্যে সমস্ত জায়গায় যেন একটা উৎসবের মহল। আজকে যুবরাজের বিয়ে, ইউসুফের বিয়ে, এবং ইউসুফের বিয়ে অনুযায়ী সমস্ত জায়গা এত চমৎকার করে সাজানো হয়েছে যে সমস্ত জায়গা যেন এক উৎসবে মেতে উঠেছে। আন্ডারগ্রাউন্ড কিং বলল, ওদের বিয়ের ব্যবস্থা করছি, খুব ভালোভাবে সারাচ্ছি। আমরা পৃথিবী এত বেশি অস্থির করে তুলব যে ওরা কোনো কিছু করেই কুল পাবে না। আন্ডারগ্রাউন্ড কিং তখন হেসে দিল। হেসে বড় দৈত্য ওই লোকটিকে বলল কি যে, আপনার প্ল্যান কি? কিছুই তো বুঝতে পারছি না। এরকমভাবে ডাকলেন। দৈত্য সেই লোকটি বলল যে, আমার অনেক বড় প্ল্যান আছে এবং সমস্ত কিছু করব, তুমি শুধু দেখতে থাকো। আর ডাইনি, আপনি আমাদের সমস্ত কিছুতে সাহায্য করবেন। উপরে কি হচ্ছে একটু আমাদেরকে দেখান তো। সঙ্গে সঙ্গে ডাইনি তার হাতে থাকা গোল আকৃতির সেই ছড়িটা দিয়ে সামনে একটা অন্যরকম ভিজুয়াল ইফেক্ট তৈরি করলো। সেটা দেখে মনে হচ্ছে একদম আধুনিক প্রযুক্তি। সে যখন সেটা সামনে আগালো, দেখতে পেল সেখানে বিশাল আকৃতির একটা ভিডিওগ্রাফির মতো বাঁচতে শুরু করলো এবং সেখানে সমস্ত কুরুলুস রাজ্যবাসী আনন্দ করছে। তারা যেন সেখানে একটা অন্যরকম উন্মাদনায় মেতে আছে। এই মুহূর্তে সেখানে যদি কোনো ঝামেলা করা যায় তাহলে বিষয়টা কেমন হয়। তখন ডাইনিকে থামিয়ে দিয়ে বলল, না, সমস্ত জিনিস প্ল্যান মোতাবেক করতে হবে। 2000 বছর পর আমি আবার আমার পূর্ণ শক্তি ফিরে পেয়েছি। এখন আমি এত সহজে সেটা নষ্ট করব না। আমি আগে সমস্ত কিছু দেখব এবং আমার যেসব এজেন্ট আমি পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, সমস্ত জায়গা ওরা দেখছে এবং এজেন্ট স্টেশন, সমস্ত জায়গায় আমি একটা অন্যরকম পাওয়ার হাউস তৈরি করেছি। সেই এজেন্ট স্টেশনে শত শত জিন আমি পেলেছি এত বছর ধরে এবং সেই জিনগুলো এমনভাবে ট্রেন করা যে এজেন্ট স্টেশনের সমস্ত যে মূল লিডাররা আছে তারা সমস্ত কিছু দেখে নিবে এবং আমার কমান্ড অনুযায়ী তারা কাজ করছে। এসব বিষয় নিয়ে আপনাদের ভাবতে হবে না। ঠিক আছে, আমি দেখেছি। তারপর আন্ডারগ্রাউন্ড কিং বলে কি যে, আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা উঠি, আমাদেরকে আজকে চলে যাওয়া উচিত। আপনার সঙ্গে বৈঠক হলো, আপনার সমস্ত প্ল্যান জানতে পারলাম এবং বুঝতে পারলাম। গোপনে সমস্ত কিছু তাদের মধ্যে সমাধান হয়েছে। খানিকক্ষণ বাদে সেখান থেকে উঠল বিশাল আকৃতির দানব, তার শরীরে খাঁজ কাটার মতো বড় বড় চিহ্ন। তাকে প্রোটেক্ট করে বিশাল আকৃতির বড় বড় সব দৈত্য। বেশ খানিকক্ষণ পর সে যখন সিংহাসনে গিয়ে বসল, পিছন থেকে মোটা আকৃতির দুটো বড় বড় চোখওয়ালা জিনিস তার কাছে আসলো এবং যখন একটু আলোতে আসলো তখন দেখে বোঝা গেল এটা খুব বড় আকৃতির একটা সাপ জাতীয় কোনো কিছু। তবে তার মুখটা সাপের মতো না, একদম ডাইনোসরের মুখের মতো। অনেক বড় বড় দাঁত এবং দাঁতের কোনো শেষ নেই। সে চাইলেও একদম সকলকে গিলে খেয়ে ফেলতে পারে। তারপর সেই জিনিসটা যখন সম্পূর্ণ আলোতে আসলো তখন দেখে মনে হলো এজন্য এক বিশাল আকৃতির মাটির দৈত্য, যে দৈত্য খুব দ্রুত গতিতে মাটিতে সুড়ঙ্গ তৈরি করতে পারে এবং এটা হচ্ছে দৈত্যের ডান হাত এবং এটাকে দিয়ে সে সমস্ত কিছু করে। দৈত্য তখন হো হো করে হেসে দিল, এই জন্তুটিকে দেখো, একে আমি তৈরি করেছি আমার অদ্ভুত সব শক্তি দিয়ে এবং এ এক বিশাল শক্তিশালী জন্তু, যার সঙ্গে পারা সকলের কর্ম নয় এবং সকলে এই জিনিসের সঙ্গে পারবে না। তখন আন্ডারগ্রাউন্ড কিং বলে উঠল, কিন্তু ইউসুফের কাছে তো এবা আছে, ওর শক্তির কাছে কি আমরা পেরে উঠবো? আমরা তো কিছু বুঝতে পারছি না, আপনি কি করতে চাচ্ছেন? ও তখন বলল, খামোশ, আমার কাছে যা আছে তা ওদের কাছে নেই।
আমি আরও বড় শক্তির উৎস তৈরি করছি। আমার আরও সময় লাগবে। আমি ওদের কাছ থেকে বদলা নিয়েই ছাড়ব। আমার এর আগে যেভাবে ওদের কাছে হেরেছি, সম্রাট কুরুলুস আমাদেরকে যেভাবে হারিয়েছিল আর আমাদের অস্তিত্বকে যেভাবে বিলীন করেছিল, ও তো ভাবতেই পারিনি যে আমি আবার পুনরায় বেঁচে ফিরব। আমি 2000 বছর এই গুহায় কাটিয়েছি। আমার এই রাজ্যকে আবার আমি পুনরায় সঠিক বানিয়েছি। তুমি আমাকে সাপোর্ট করবা কিনা সেটা বলো। তোমার সাপোর্টের আমার প্রয়োজন আছে, কারণ বিশ্বের প্রায় 4 ভাগের 1 ভাগ তুমি শাসন করছো। আন্ডারগ্রাউন্ড অঞ্চল তুমি যেভাবে সৃষ্টি করেছো, তাতে করে তোমার সাহায্য আমার লাগবেই। তোমার ওই সেক্টরটা আমার হেল্প করো, আমাকে তুমি বলো। ডাইনি তখন বলল, ও হেল্প করবে। আপনি এইসব বিষয় নিয়ে একদমই চিন্তা করবেন না। আমরা সমস্ত বিষয়ে আপনার সঙ্গে আছি। আজকে যাবার অনুমতি দিন। আপনার সমস্ত কিছুতে দেখে গেলাম আমরা। আর আমার রাজ্যে আপনার ইনভাইটেশন থাকলো, অবশ্যই আপনি আসবেন। তিনি তখন বললেন, আমার এই জায়গা ছেড়ে আমি বের হতে পারবো না। এখান থেকেই আমাকে সমস্ত কিছু করতে হবে এবং আমি যাব। কথা দিচ্ছি, একদিন অবশ্যই যাব তোমার ওখানে। তারা সেখান থেকে বেরিয়ে আসলো। আন্ডারগ্রাউন্ড কিংয়ের যাকে সাথে করে নিয়ে এসেছিল, যে লোকটি, মানে এই স্থানের মন্ত্রী এবং এই বড় দৈত্যটির মূল যে হাত রয়েছে, ডান হাত বা হাত সমস্ত কিছু যাকে বলে, সে তাকে বলল যে আসুন। বিশাল আকৃতি সেই লিফট জাতীয় জিনিসটার উপর তারা আবার চড়ে বসলো। সেই জিনিসটা ওপরের দিকে আবার উঠতে শুরু করলো সেই আগুনের নদীর ভেতর দিয়ে। যেন মনে হচ্ছে আগুনের নদীর ভেতরে জিনিসটাকে চোবানো হয়েছে। চারিদিকে দাও দাও করে লাভার মতো আগুন ফুটছে। কোনো একটা ফুটন্ত জিনিসের ভিতরে যখন কাচের কোনো জিনিস ভরে দেওয়া হয়, ঠিক তেমনই মনে হচ্ছে। আন্ডারগ্রাউন্ড কিং এরকম অদ্ভুত জায়গা কখনো দেখেনি। তাদের ওখানেও আগুনের নদী আছে, চারিদিকে সমস্ত কিছু টকবক করে, কিন্তু তাদের কাছে যাওয়ার সাহস কোনোদিন হয়নি। যদিও জিন আগুনের তৈরি, কিন্তু এই আগুনই যেন তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে একদম একাকার করে ফেলবে, সেই ভয়ও তাদের আছে। জিনিসটা আস্তে আস্তে করে উপরে উঠতে শুরু করলো। মেফো এবং পোড়ো লোকটিকে নিয়ে সেই সমস্ত জিনেরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বেশ খানিকটা পথ তারা যাওয়ার পর বিশাল আকৃতির সেই বড় মহলটা মেফোর চোখে পড়ল। এ আবার কেমন মহল? চারিদিকে যেন আগুনের নদী। সেই নদীর ওপরে একটু উপরের দিকে একটা বিশাল আকৃতির প্রাসাদ তৈরি করা। সেই প্রাসাদ দেখলেও যে কেউ ভয় পেয়ে যাবে, এমন অদ্ভুত এবং ভয়ানক জিনিস, এরকম একটা জিনিস আছে, সেটা মেফো এর আগে কোনোদিন জানতই না। মেফো তখন পোড়ো লোকটিকে বলল, কি আশ্চর্য বিষয়, এরকম কোনো জায়গা যে আছে সেটি তো আগে জানতাম না। খুবই অদ্ভুত বিষয় তো। এটা আন্ডারগ্রাউন্ডের অঞ্চল। আমি অবশ্য এটাকে আন্ডারগ্রাউন্ড কিং সম্পর্কে শুনেছি, কিন্তু জায়গাটা যে এরকম অদ্ভুত হবে সেটা ভাবতে পারিনি। সঙ্গে সঙ্গে মেফোর মাথায় টোকা দিয়ে বলল, চুপ থাক, এত কথা বলিস কিসের জন্য? তাড়াতাড়ি চল ভিতরে। তখন মেফো বলল, আপনারা আগে না গেলে আমরা কিভাবে যাব? বাহনটি আকাশের উপর দিয়ে, সে আগুনের নদীর উপর দিয়ে, বিশাল হ্রদের উপর দিয়ে সেখানে চলে যাচ্ছে। মেফো নিচে বেশ কিছু বাজার দেখতে পেল সেই প্রাসাদের আশপাশ ঘিরে। সেখানে অসংখ্য জিনেরা হাঁটাহাঁটি করছে, উড়াউড়ি করছে। বেশ খানিক্ষণ পর সেই গাড়িটা অনেকটা সামনের দিকে এগিয়ে গেল এবং সেখানে বিশাল আকৃতির একটা ফাঁকা মাঠের মতো জায়গায় গাড়িটা ল্যান্ড করলো। তারপর মেফোকে নিয়ে সেই জিনিসটা অনেকটা ভেতরে যেতে শুরু করলো। ভেতরটা বেশ খানিকটা গভীর এবং মেফোকে নামিয়ে হাতে হাত করা পরিয়েছে, পোড়ো লোকটির হাতে হাত করা পরিয়েছে। চারজনকে একই সিরিয়ালের ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। সেই সুড়ঙ্গ দিয়ে আস্তে আস্তে নিচে নেমে গেল। জায়গাটা বেশ অন্ধকার। হঠাৎ করেই সে গ্রিল খোলার শব্দ পেল। তার মানে তাদেরকে ভেতরের দিকে আটকে রাখা হচ্ছে। মেফোকে তার ভেতরে আটকে সেখানে তালা দিয়ে দেওয়া হলো এবং বলল, একদম চুপ থাকবি, কোনো কথা বলবি না। তারা সেখান থেকে চলে গেল সমস্ত জিনগুলো। আন্ডারগ্রাউন্ড কিং যে মূল রাজ্যে নেই সে বিষয়ে তারা জানেন না, এই জন্য তারা চলে গেল আন্ডারগ্রাউন্ড কিং এর সাথে দেখা করতে। তারা তো জানে না সে নেই। নিচে ওদিকে ওই কারাগারের আশেপাশে সমস্ত জিনেরা মেফোর দিকে তাকিয়ে থাকতে লাগলো এবং সমস্ত জিনেরা মেফো এবং সেই পোড়ো লোকটির দিকে যেন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। পোড়ো লোকটির হাত থেকে তার সেই ছড়িটা নিয়ে গিয়েছে এবং থলেগুলোও নিয়ে গিয়েছে। থলের ভিতরে কি আছে তারা তার জানে না। যদি কোনো অদ্ভুত জিনিস থাকে, মেফো লোকটা ডেঞ্জারাস, এটা ওই সমস্ত লোকগুলো খুব ভালোভাবেই জানে। এই জন্য তার কাছে কাপড় চোপড় বাদে আর কোনো কিছুই রাখেনি। সেই জিনগুলোকে ওই একই জায়গায় আটকে রেখেছে। মেফো তখন বলল, এরা কারা? তখন পোড়ো লোকটি বলল, এরা বেশ ভয়ঙ্কর জিন, আন্ডারগ্রাউন্ডের জিন। মেফো তখন বলল, আরে না, এই যে এখানে যারা আটকানো রয়েছে। তখন ওরা বললো কি যে হয়তো কোনো জিন কোনো শাস্তি পেয়েছে এই জন্য এখানে আছে, তবে কোনো বিষয় না। অপর প্রান্ত থেকে একজন জিন কাছে এগিয়ে আসলো। জিনটা বেশ একটা লম্বা, একদম চিকুন সুতার মতো। তার চোখগুলো লাল, নাকটা অনেকটা লম্বা, হাতগুলো অনেকটা বাইরে বেরিয়ে আসে। সেই জিনটা তখন বলল যে কি ব্যাপার, কি জন্য এখানে এসেছেন?
মেফো তখন বলল, এটা কোন জায়গা আর তোমরা কারা? ওই জিনটি তখন বলল, এখানে এসেছি, কালকে বাজারে মারামারি করেছিলাম, সেই দায়েই আমাকে এখানে আটকে রাখা হয়েছে। রাজা তো নেই, এই জন্য এখনও এখানে ঝুলে আছি, থাকলে তখন বেরিয়ে যেতাম, উনি আমাকে চেনে। মেফো তখন বলল, আচ্ছা ঠিক আছে। সমস্ত জিনগুলো ওদের দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ওই জিনটি বলল, তোমাকে দেখতে তো ভাই মানুষের মতো লাগছে, তুমি এখানে কি করতে? আর তুমি তো মনে জিন মনে হচ্ছে না। মেফো তখন বলল, আমার নাম মেফো, আমাকে জিন মনে হবে না মানে? আমাকে চেনো তুমি? এই কথা বলতেই সেই জিনগুলো ভয় পেয়ে গেল এবং ভয় পেয়ে পেছনে সরে গেল এবং বলল কি যে, তুমি সেই মেফো যাকে নিয়ে আমাদের রাজ্যের সমস্ত জায়গায় চর্চা চলছে, সমস্ত জায়গায় কথা বলা বলি হচ্ছে, কিন্তু তোমাকে এখানে আটকে রাখাচ্ছে কিসের জন্য? মেফো তখন বলল, কি হচ্ছে একটু বলো তো ভাই। ও তখন বলল, না না, এটা বলতে পারবো না, আশেপাশে রক্ষীরা আছে, ওরা শুনলে তখন আমাকে আবার বেদম কেলানি দেবে। রক্ষীরা চলে যাওয়ার পর সেই জিনটা আবার বলল যে, আসলে রাজা তোমাকে ধরে আনতে বলেছে, এই জন্যই মূলত সমস্ত জায়গায় এটা লিক হয়ে যাওয়ার পর সমস্ত লোকজন তোমাকে চিনে ফেলেছে। তোমাকে তো আগেই জানতো টুকটাক যে তুমি ক্যান্টিলিয়ার মূল মন্ত্রী। তোমার আজকে এই অবস্থা কিসের জন্য? আর তোমার হাতে এরকম ব্যান্ডেজ কেন? দেখি একদম রোগাশোকা মনে হচ্ছে। মেফো তখন বলল, আমি রাজার সঙ্গে দেখা করতে এসেছি, রাজার সঙ্গে তো সরাসরি দেখা করা যায় না, ভাবলাম ধরা খেয়েই তারপর দেখা দিই। তখন সেই জিনটা বলল, কি বুদ্ধি রে ভাই, এরকম বুদ্ধি যদি আমাদের থাকতো। বড় লোকটি বলল, ওদের সঙ্গে বেশিক্ষণ কথা বলো না, রাজা আসলেই খুব শীঘ্রই তাদের মহলে তোমাকে ডাক পড়বে, এখানে চুপচাপ বসে থাকো। অন্ধকার এই জায়গায় কতক্ষণ বসে থাকতে হয় জানি না, তবে খুব শীঘ্রই আমাদেরকে মূল প্রাসাদে ডাকবে, সেটার অপেক্ষা করো। যে রক্ষী জিনগুলো মেফো এবং সকলকে ধরে নিয়ে এসেছে তারা মূল প্রাসাদের কাছে আসলো। সেখানকার মন্ত্রী এবং যে সেনা ছিল সেই সেনার কাছে এসে বলল যে, ওদেরকে ধরে নিয়ে এসেছি, ওরা নিচে আছে। মন্ত্রী তখন বলল, কি মেফোকে নিয়ে এসেছো? ওকে নিচে আটকে রেখেছো, খুব ভালো করেছো। অবশ্য আন্ডারগ্রাউন্ড কিং এখন নেই এখানে, উনি আসুক, আসলে ডাইনিমা আর আন্ডারগ্রাউন্ড কিংয়ের সাথে কথা বলবো, কথা বলে ওকে তখন কি করা যায় উনিই বলতে পারবেন। এখন ওরা ওইখানে পড়ে আছে, পড়ে থাকুক, দেখি উনি কখন আসে, আসার পরে তখন জানানো যাবে। তাই বলে সেই জিনগুলো যারা এখানে ধরে এনেছিল তারা সেখান থেকে চলে গেল। মেফো অপেক্ষা করে বসে আছে কখন আন্ডারগ্রাউন্ড কিং আসবে। অনেকক্ষণ অপেক্ষা করেছে, মেফোর খুবই বিরক্ত লাগছিল, সে সাথে ক্ষুধাও লেগেছে, কি করা যায় কিছু বুঝতে পারছে না সে। বড় লোকটি বলল, ধৈর্য ধৈর্য ধরো। মাহাদির যখন জ্ঞান ফিরল সে চারিদিকে তাকিয়ে অবাক হয়ে আছে, তাকে কোথায় রাখা হয়েছে সে কিছুই বুঝতে পারছে না। সে খেয়াল করল বেশ খানিকটা শব্দ তার কানে ভেসে আসছে, তার পাশে আরো বেশ কিছু জিন শুয়ে আছে। তাদের মধ্যে থেকে একজন জিনকে সে চেনে, সে হচ্ছে সেই সেনাটা যাকে কিনা তার সাথে এসে রেখেছিল। কিন্তু সেই সেনাটা এখানে শুয়ে আছে, সকলে প্রায় অজ্ঞান। পাশে সেই দুটো সেনাও রয়েছে, যে দুটো সেনাকে সে সাথে নিয়ে এসেছিল। মোট তার যে 4 জন সেনা এবং সে। মাহাদি ঘুম থেকে উঠে দেখল কি যে বেশ কিছু সেনা তাদের দিকে এগিয়ে আসছে, তবে তাদেরকে দেখতে স্বাভাবিক কোনো জিনের মতো নয়, সেই 6 পা এবং 6 হাতওয়ালা মানুষগুলোর মতো। তাদের পাছায় এক ধরনের লেজ রয়েছে, এই লেজটা তো সে আগে দেখেনি। মাথাগুলো যেমন অদ্ভুত, এবং এরকম জিন সে আগে এর আগে কখনো দেখেনি। এরা কি জিন নাকি অন্য কোনো কিছু, কিছুই তো বোঝা যাচ্ছে না। এরকম আকৃতির কোনো জিন হতে পারে? মাহাদি তাদেরকে দেখে সঙ্গে সঙ্গেই অজ্ঞান হওয়ার ভাব করে আবার বসে পড়ল। সেই দুজন অদ্ভুত দেখতে জন্তু তাদের সামনে দিয়ে পাস হয়ে যাওয়ার পরেই সে খেয়াল করল সামনে বিরাট এক অঞ্চল, এবং সেই অঞ্চলের নিচে দিয়ে অসংখ্য ছোট ছোট জিনেরা কোনো ভারী জিনিস বয়ে নিয়ে যাচ্ছে, এবং তাদের পায়ে শেকল রয়েছে। নিচে বিরাট আকৃতির এক মাইনের মতো জায়গা, যে জায়গাটায় শুধুমাত্র শ্রমিক জিন এবং কাজ করছে। পেছনে সেই অদ্ভুত দেখতে দৈত্য জাতীয় কিছু জিন, যাদেরকে কিনা এর আগেও যুদ্ধের অঞ্চলে এবং ময়দানে সে দেখেছে। তারা বেশ খানিকটা বড়, মুখ এবড়ো থেবড়ো, কানগুলো বেঁকা, চোখগুলো একদম লাল, দাঁতগুলো থেকে যেন লালা ঝরে পড়ছে কালো কালো। চোখের উপরে এক ধরনের অদ্ভুত আইকন আছে, এবং তাদের মাথা এবড়ো থেবড়ো। হাতগুলো দেখে মনে হয় যে কোনো অদ্ভুত দেখতে জন্তুর মতো। তাদের হাতে বেশ খানিকটা বড় বড় চাবুক, যেই পড়ে যাচ্ছে তার পিঠে চাবুক মারছে। মাহাদি বুঝতে পারছে না তাকে এ কোন জায়গায় নিয়ে আসলো এবং এ কোন জায়গা। মাহাদির যেন অবাক এবং বিস্ময়ের সীমা রইল না। সে সামনের দিকে তাকিয়ে আছে এবং পুরো কাণ্ডগুলো অচেতন ভাব হয়ে সে সমস্ত কিছু দেখতে লাগলো। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 4 এপিসোড নাম্বার 9 এখানেই শেষ হয়ে গেল। এপিসোড নাম্বার 10 কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে এপিসোড নাম্বার 10-এ।
একে একে জিনের দুনিয়া সিজন 4 এপিসোড নাম্বার 10 শেষ হয়ে যাচ্ছে, 9 শেষ হয়ে যাচ্ছে, 10 আসতে চলেছে। তো আশা করি জিনের দুনিয়া আপনাদের কাছে ভালো লাগছে। কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান এবং কলমে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনাদের সঙ্গে আছি, থাকবো। এপিসোড 10 কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।